ভারতীয় রাজার্থনীতিতে আপনাদের স্বাগত। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু প্রযুক্তি দুনিয়াতেই সীমাবদ্ধ নেই, এটা বিশ্ব রাজনীতিকেও নতুন করে সাজাচ্ছে। সম্প্রতি ভারতে এমন একটা সপ্তাহ গেল যেখানে দুটো বিশাল ঘটনা একসাথে ঘটেছে। একটা বিশ্বমানের এআই সম্মেলন, আর ভারত ফ্রান্সের মধ্যে এক ঐতিহাসিক পার্টনারশিপ। চলুন আজ আমরা এর গভীরে গিয়ে দেখব এই দুটো ঘটনা একসাথে মিলে কিভাবে একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে ইশারা করছে। দেখুন, এআই নিয়ে যত বড় বড় কথা হয়েছে, সব হতো কোথায়? হয় সিলিকন ভ্যালি, না হয় ইউরোপে। কিন্তু নয়াদিল্লিতে আয়োজিত এআই ইম্প্যাক্ট সামিট 2026 সেই পুরো ছবিটাই যেন পাল্টে দিল। এই প্রথমবার বিশ্বজুড়ে এআই নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল গ্লোবাল সাউথ। এটা শুধু একটা সম্মেলন ছিল না, বরং প্রযুক্তি বিশ্বে ক্ষমতার ভারসাম্যে একটা বড় পরিবর্তনের সংকেত। আর এই সম্মেলনের ব্যাপ্তিটা একবার ভাবুন তো, ৩,২৫০-এরও বেশি বক্তা, আর সেশন ৫০০-রও বেশি। এই সংখ্যাগুলোই আসলে বলে দেয় যে এআই এখন আর শুধু কয়েকজন বিশেষজ্ঞর আলোচনার বিষয় নেই, এটা এখন একটা গ্লোবাল কনভারসেশন, আর ভারত ঠিক তার কেন্দ্রবিন্দুতে উঠে আসছে। আগে এআই এর কথা উঠলেই সবাই ভয় পেত, ঝুঁকির কথা বলতো, তাই না? কিন্তু এই সম্মেলনে সুরটা ছিল একদম অন্যরকম। এখানে ফোকাসটা ঝুঁকির ওপর ছিল না, বরং ছিল বাস্তব প্রয়োগের ওপর। কিভাবে এআই ব্যবহার করে আসল সমস্যার সমাধান করা যায়, কিভাবে দেশের আর্থিক উন্নতি করা যায়, আর কিভাবে প্রত্যেকটা দেশ নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে এআই প্রযুক্তি তৈরি করতে পারে। আলোচনাটা ছিল মূলত এসব নিয়েই। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব গ্লোবাল এআই সামিটে কি হলো, তারপর আমরা ফোকাস করব ভারত ফ্রান্সের শক্তিশালী পার্টনারশিপের দিকে, আর সবশেষে এই সবকিছু মিলিয়ে ভবিষ্যতের ছবিটা কেমন দাঁড়াচ্ছে সেটা বোঝার চেষ্টা করব। একদিকে যখন এত বড় একটা সম্মেলন চলছে, ঠিক সেই সময়েই কিন্তু পর্দার আড়ালে আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ভারতে এসেছিলেন। তার এই সফরটাই আসলে সম্মেলনের বড় বড় ভাবনাগুলোকে সত্যিকারের চুক্তিতে পরিণত করার রাস্তা তৈরি করে দিয়েছিল। ভারত আর ফ্রান্সের এই বন্ধুত্ব কিন্তু আজকের নয়, এর শেকড়টা অনেক গভীরে। সেই 1998 সালে শুরু হয়েছিল একটা কৌশলগত অংশীদারিত্ব দিয়ে। 2023-তে হরাইজন 2047 রোডম্যাপের মাধ্যমে এই সম্পর্ককে ভবিষ্যতের একটা রূপ দেওয়া হয়। আর এখন 2026-এ এসে সেই সম্পর্ক একটা সম্পূর্ণ নতুন স্তরে পৌঁছে গেল। এই লম্বা যাত্রায় আজকের এই মজবুত সহযোগিতার ভিত্তি। এখন এই সম্পর্কটাকে একটা নতুন নাম দেয়া হয়েছে, বিশেষ বৈশ্বিক কৌশলগত অংশীদারিত্ব। বেশ ভারী শব্দ, তাই না? কিন্তু এর সহজ মানে হল ফ্রান্স এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সঙ্গীদের প্রথম সারিতে চলে এসেছে। আর তাদের এই সহযোগিতা এখন শুধু দুটো দেশের মধ্যে আটকে থাকবে না, এর প্রভাব পড়বে গোটা বিশ্বের ওপর। আর এই অংশীদারিত্বের লক্ষ্যটা কি, সেটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা বাক্যেই খুব পরিষ্কার হয়ে যায়। এটা শুধু ব্যবসা বা প্রতিরক্ষার চুক্তি নয়, বরং বিশ্বজুড়ে স্থিতিশীলতা আর একসাথে মূলনেত্রের পথে হাঁটার একটা অঙ্গীকার। এটা বিশ্বমঞ্চে নিজেদের ভূমিকা নতুন করে লেখার একটা বড় পদক্ষেপ। বেশ, বড় বড় কথা তো অনেক হলো, কিন্তু আসল কথা হলো হাতে কলমে কি হলো, মানে এসব আলোচনার বাস্তব ফলাফলটা কি। চলুন সেটাই দেখি, কারণ দিনের শেষে কাজটাই তো আসল। এই সফরে মোট ২১টা চুক্তি সই হয়েছে। ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা প্রমাণ করে যে ভারত আর ফ্রান্সের মধ্যে সহযোগিতার ক্ষেত্রটা কতটা বিশাল। প্রতিরক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, মহাকাশ, প্রায় সব কিছুই এর মধ্যে আছে। যেমনটা দেখতে পাচ্ছেন, প্রতিরক্ষা আর নিরাপত্তা থেকে শুরু করে আধুনিক প্রযুক্তি, স্বাস্থ্য, এমনকি স্টার্টআপ ইকোসিস্টেম পর্যন্ত সহযোগিতার ক্ষেত্রগুলো খুবই বৈচিত্র্যময়। এর থেকে এটা স্পষ্ট যে দুটো দেশই ভবিষ্যতের প্রায় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিকে একসাথে চলতে প্রস্তুত। তবে এতগুলো চুক্তির মধ্যে যেটা নিয়ে সবচেয়ে বেশি কথা হচ্ছে সেটা হলো H125 হেলিকপ্টার চুক্তি। এর মাধ্যমে টাটার এয়ারবাস মিলে ভারতেই হেলিকপ্টার তৈরি করবে। এটা ভারতের প্রথম প্রাইভেট সেক্টর হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন, যা আত্মনির্ভর ভারত মিশনের জন্য একটা বিশাল মাইল ফলক। এর মানে ভারত এখন শুধু প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে না, দেশেই তৈরি করবে।
এই যে এত চুক্তি, এত সহযোগিতা, এর পেছনে কিন্তু শুধু ব্যবসা বা প্রযুক্তি নেই। এর পেছনে আছে একটা অনেক বড় কৌশলগত চিন্তা। ভারত আর ফ্রান্স মিলে বিশ্বে যে মডেলগুলো চলছে, তার বাইরে একটা নতুন, একটা তৃতীয় পথ তৈরির চেষ্টা করছে। এই পুরো ভাবনার মূলে আছে একটা শব্দ, কৌশলগত স্বায়ত্তশাসন। মানেটা খুব সহজ। ভারত এবং ফ্রান্স দুটো দেশই চায় নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে। তারা এমন একটা বিশ্ব চায় যেখানে কোনো এক বা দুই সুপার পাওয়ারের কথায় সবকিছু চলবে না, বরং অনেক দেশেরই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। দেখুন, বিশ্বে এখন প্রযুক্তির দুটো বড় মডেল চলছে। একদিকে আছে আমেরিকার মডেল, যেটা বড় বড় প্রাইভেট কোম্পানির নিয়ন্ত্রণে। অন্যদিকে আছে চীনের মডেল, যেটা পুরোপুরি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে। ভারত আর ফ্রান্স ঠিক এই দুটোর বাইরে একটা তৃতীয় পথের কথা বলছে, যেখানে নতুন ইনোভেশনের স্বাধীনতাও থাকবে, আবার দেশের সার্বভৌমত্বও সুরক্ষিত থাকবে। কিন্তু এখানে একটা বাস্তব চ্যালেঞ্জের কথাও মনে করিয়ে দিয়েছেন ইনফোসিসের চেয়ারম্যান নন্দন নীলেকানি। তার কথা হলো, টেকনোলজি যে স্পিডে এগোচ্ছে, কোম্পানিগুলো সেই স্পিডে নিজেদের তৈরি করতে পারছে না। তার মানে শুধু বড় বড় স্ট্র্যাটেজিক প্ল্যান করলেই হবে না, সেই টেকনোলজিকে দ্রুত কাজে লাগানোর ক্ষমতাও অর্জন করতে হবে। আর এটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। তো সব মিলিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? এই সম্মেলন আর ভারত ফ্রান্সের এই পার্টনারশিপ, এই দুটো মিলে ভবিষ্যতের জন্য কিসের ইঙ্গিত দিচ্ছে? চলুন দেখি কিভাবে একটা নতুন এআই চালিত বিশ্ব ব্যবস্থার ভিত্তি তৈরি হচ্ছে, যেখানে ভারতের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এক কথায় বলতে গেলে, এই এক সপ্তাহে আমরা কয়েকটা বড়সড় পরিবর্তন দেখলাম। প্রথমত, এআই আলোচনার কেন্দ্রবিন্দু পশ্চিম থেকে সরে আসছে। দ্বিতীয়ত, দেশগুলো এখন নিজেদের প্রযুক্তিগত সার্বভৌমত্ব বা আত্মনির্ভরতার ওপর জোর দিচ্ছে। আর সবশেষে, ভারত এখন আর শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং এই নতুন বিশ্ব ব্যবস্থা তৈরিতে নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে আসছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই, এআই যখন আমাদের পৃথিবীকে নতুন করে তৈরি করছে, তখন কি আগামী দিনের জোটগুলো শুধু স্বার্থের ওপর ভিত্তি করে তৈরি হবে, নাকি অভিন্ন মূল্যবোধ আর প্রযুক্তিগত সার্বভৌমত্বের মতো বিষয়ের ওপর গড়ে উঠবে? এর উত্তর তো সময়ই দেবে। কিন্তু একটা বিষয় এই সপ্তাহ একদম পরিষ্কার করে দিয়েছে, সেই নতুন বিশ্ব ব্যবস্থার রূপরেখা তৈরিতে ভারত আর ফ্রান্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।